প্রভাবশালী এক নেতা। সার্ভ এলাকায় তার বাস। তিনি প্রসিদ্ধ নূহ ইবনে মারিয়াম নামে। সেখানকার সম্মানজনক বিচারকের আসনটি তিনি অলঙ্কৃত করে আছেন। এলাকার লোকেরা যখন বিভিন্ন সমস্যায় নিপাতিত হন, কখনো বা শিকার হন জুলুম নির্যাতন বা অত্যাচার অবিচারের, অতঃপর ন্যায় বিচারের জন্য ছুটে আসেন কাজীর দরবারে। কাজী সাহেব বাদী বিবাদীর কথা শুনেন, প্রয়োজনে সাক্ষী প্রমাণ তলব করেন, অতঃপর ইনসাফ অনুযায়ী ফয়সালা দিয়ে সবাইকে বিদায় দেন। কাজী সাহেবের ছিলেন এক সুন্দরী রূপসী মেয়ে। মেয়েটি যেমনই সুন্দরী তেমনি বুদ্ধিমতী। তার মনোহরিণী রূপ এবং বুদ্ধিমত্তার প্রশংসা মানুষের মুখে মুখে ছিল। এই অবস্থা কেবল নিজ অঞ্চলেই নয়, আশেপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছিল বিদ্যুতের মতো। মেয়েটি বড় হয়েছে, সে এখন পূর্ণ যুবতী। বড় বড় পণ্ডিত এবং নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষ থেকে অসংখ্য পয়গাম এসেছে। সবাই তাকে বিয়ে করে জীবন সঙ্গিনী বানাতে চায়, চায় দাম্পত্য জীবনের পূর্ণ সুখ লাভ করতে। কিন্তু কাজী সাহেব কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিছু স্থির করতে। তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ভাবেন, আমার কলিজার টুকরো মেয়েটিকে কার হাতে তুলে দেব? যদি অমুকের কাছে পাত্রস্থ করি তবে অমুক অসন্তুষ্ট হবে, আবার ওর কাছে দিলেও নাখোশ হবে। কেউ তো কারো চেয়ে কম নয়। যাই হোক, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজী সাহেব ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কোনোই অভাব নেই। প্রচুর জমি জমা আছে আঙ্গুর এবং অন্যান্য ফলমূলের একটি বাগান। মুবারক নামে তার এক বিশ্বস্ত কৃতদাস বাগানটি দেখাশোনা করে। মুবারক সে কৃতদাস হলে কি হবে, তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল খোদার ভয়। তাকওয়া পরহেজগারিতে সে ছিল অতুলনীয়। জেনে শুনে কারো হক নষ্ট করার মানুষ সে ছিল না। আজ 1 মাস হলো সে কাজী সাহেবের বাগানে কাজ নিয়েছে। কাজী সাহেব চেহারা দেখে বুঝেছিলেন যে সৎ এবং বুদ্ধিমান হবে। বাস্তবতাও ছিল তাই। একদিন কাজী সাহেব আঙ্গুর গাছ দেখার জন্য বাগানে গেলেন। মুবারককে কাছে ডাকলেন, বললেন, মুবারক, আমার জন্য ছোট্ট এক ঝুড়িতে করে সামান্য আঙ্গুর আনো তো। মুবারক চলে গেল। একটু পর আঙ্গুর নিয়ে ফিরে এলো, ধুয়ে পরিষ্কার করল। তারপর কাজী সাহেবের সামনে খাওয়ার জন্য সে পরিবেশন করল। কাজী সাহেব কয়েকটি আঙ্গুর হাতে নিলেন, তিনি মুখে দিলেন। কিন্তু এ কি, আঙ্গুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। গোটা মুখে ফুটে উঠল প্রচণ্ড বিরক্তির ছাপ। বাগানে ছিল অসংখ্য আঙ্গুর গাছ, কোনোটা মিষ্টি কোনোটা টক। কিন্তু মুবারক আজও তো পার্থক্য করতে পারেনি মিষ্টি আঙ্গুরের গাছগুলোকে টক আঙ্গুরের গাছ থেকে আলাদা করতে। আর পারবেই বা কেমন করে? সে তো আজ পর্যন্ত একটি আঙ্গুরও মুখে দেয়নি। টক আঙ্গুর নিয়ে আসায় কাজী সাহেব রাগে কটমট করতে থাকেন। তিনি ঝাঁঝালো কণ্ঠে বলেন, মুবারক, তোমাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আজ দেখছি তুমি হলে সবচেয়ে বড় নির্বোধ। যে কৃতদাস আপন মনিবের জন্য মিষ্টি আঙ্গুরের পরিবর্তে টক আঙ্গুর নিয়ে আসে, তার চেয়ে বড় ধোঁকা পৃথিবীতে আর কি আছে? মুবারক মনিবের কথাগুলো মাথা নিচু করে শুনল। মনিবের কথা শেষ করলে সে বিনীত কণ্ঠে বলল, সম্মানিত মনিব আমার, আপনি ঠিকই বলেছেন, তবে কোনগুলো মিষ্টি আর কোনগুলো টক তা তো আমি জানি না। কি বললে? তুমি জানো না? কাজী সাহেব সবিষয়ে কথাটি বললেন। হ্যাঁ, আমি জানি না। দীর্ঘ 1 মাস হলো সে বাগানে কাজ নিয়েছে, আর আজ বলছে এই কথা। 1 মাস কেন, কয়েক যুগ, এমনকি আজীবন থাকলেও আমাকে একই কথা বলতে হবে। মুবারক, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও, কি বোঝাতে চাও, পরিষ্কার করে বলো। জনাব, আপনি আমাকে রেখেছেন বাগান দেখাশোনা এবং পরিচর্যা করার জন্য, খাওয়ার তো অনুমতি পাইনি। আপনিই বলুন, বিনা অনুমতিতে অন্যের জিনিস কিভাবে আমি খাবো? এটা কি আমানতের খেয়ানত নয়? এর জন্য কি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে না? মুবারকের কথায় কাজী সাহেব খুশি হলেন। মনে মনে বললেন, সে তো কেবল বুদ্ধিমানই নয়, খোদাভীরু এবং আল্লাহ আলাও বটে। আমি তার চেহারা দেখে যতটুকু সৎ এবং বুদ্ধিমান মনে করেছিলাম, সে তো তার চেয়ে অনেক বেশি। আহা, দুনিয়ার সব মানুষ যদি এমন হতো। সেদিন বাসায় ফিরে কাজী সাহেব স্ত্রীর কাছে সবকিছু খুলে বললেন। স্বামীর কথাগুলো স্ত্রী তন্ময় হয়ে শুনছিলেন। ভাবছিলেন, কৃতদাসরাও খোদাভীরু হয়, তাদের অন্তরে সদা জাগ্রত থাকে পরাক্রমশালী আল্লাহর সীমাহীন ভীতি। আহা, আমার মেয়ের জন্য যদি এমন একটি ছেলে পেতাম। পিতা যখন মায়ের নিকট মুবারকের ঘটনা বর্ণনা করছিল, তখন মেয়েও দরজার আড়াল থেকে সবকিছু শুনছিল। তার হৃদয়ে রাজ্য তখন বয়ে চলছিল এইরূপ একজন স্বামীর কল্পনায়। অনেক দিন পর কাজী সাহেব বিষণ্ণ মনে বসে আছেন। মনটি তার একদম ভালো নেই। স্ত্রী বলল, কি ব্যাপার, আপনাকে খুবই বিমর্ষ দেখাচ্ছে, কিছু চিন্তা করছেন নাকি? স্ত্রীর কথায় কাজী সাহেব সম্বিত ফিরে পেলেন। বললেন, হ্যাঁ, তোমার মেয়েকে নিয়ে কেন জানি আজ ভীষণ চিন্তা হচ্ছে। মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, অথচ আজও কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। স্ত্রী বললেন,
আজ সকালে আমার একটি কথা মাথায় এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। বলো, অবশ্যই বলো। মুবারক আমাদের কৃতদাস, সে একটি আল্লাহওয়ালা ছেলে। এই কথা আপনি আমাকে বলেছেন। তার খোদা ভীরুতা এবং পরহেজগারির ব্যাপারে আমারও কোনো সন্দেহ নেই। আমি মনে করি এত পেরেশান না হয়ে পাত্র নির্বাচনের ব্যাপারে তার সাথেই আমরা পরামর্শ করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। এই সহজ কথা এতদিন আমার মাথায় আসেনি কেন? কৃতদাস হলে কি হবে? তার জ্ঞান কিন্তু মোটেও কম নেই। ওই দিন বিকালে মুবারককে ডেকে কাজী সাহেব বললেন, মুবারক, আমরা তোমাকে অনেক স্নেহ করি, নিজ সন্তানের মতোই হৃদয় দিয়ে ভালোবাসি। এখন তোমাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ডেকেছি। তুমি জানো আমাদের একটি মেয়ে আছে। বিভিন্ন স্থান থেকে তার বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমি স্থির করতে পারিনি কার সঙ্গে তার বিয়ে দেব। এখন তুমিই বলো, আমি কি করব, কি করতে পারি? মুবারক বলল, এ তো কঠিন কিছুই নয়। ইসলাম পূর্ব অন্ধকার যুগে কাফিরা ছেলে মেয়েদের বিয়ের বেলায় বংশকে প্রাধান্য দিত। পাত্র বা পাত্রী যদি নামকরা বিখ্যাত বংশের হতো, তবে তার অন্য কোনো গুণ আছে কি নেই তা তলিয়ে দেখার প্রয়োজন বোধ করত না। ইহুদি ও খ্রিস্টিয়ানরা রূপ এবং সৌন্দর্যের বিচার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের জামানায় মানুষ আল্লাহ ভীতি এবং পরহেজগারির কথা বলত। আর বর্তমান যুগে মানুষ প্রাধান্য দেয় টাকা পয়সা আর ধন ঐশ্বর্যকে। সুতরাং আপনি এই বিষয়গুলো থেকে যে কোনো একটি মাপকাঠি বানিয়ে আপনার মেয়ের জন্য পাত্র নির্বাচন করে ফেলুন। মুবারককে তখনকার মতো বিদায় দিয়ে কাজী সাহেব স্ত্রীকে নিয়ে বসলেন। তারপর মুবারকের কথাগুলো